Good evening. I am Anik Bashar from the Department of Biological Science and Bioengineering, a PhD second year student, and today's lecture will be the second lecture of the food production. তো লাস্ট দিন আমরা কি পড়েছিলাম যে হ্যাঁ প্রাণীদের কি করে প্রজনন করানো হয় এবং আউটব্রিডিং, আউট ক্রসিং, ইনব্রিডিং এগুলো নিয়ে পড়েছিলাম। আজ আমরা শুরু করব প্রাণীদের, যেসব প্রাণীদের থেকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক রকম ভাবে উপকৃত হই তাদের মধ্যে অন্যতম মৌমাছি। এবং মৌমাছিকে আহ, কি বলা হয়, মৌমাছিকে বলা হয় যে একটি সমাজবদ্ধ প্রাণী। এবং মৌমাছি প্রতিপালন যে রয়েছে সেটা কিন্তু পৃথিবীর অনেক প্রাচীন একটি পন্থা বা একটি জীবিকা। অনেক জায়গায় যারা কর্মীরা থাকে তারা জঙ্গলে যায়, তারা জঙ্গল থেকে মৌমাছির যে মধু এবং মোম সেটা সংগ্রহ করে এবং বাজারে এসে বিক্রি করে। পরবর্তীকালে দেখা যায় যে এইসব মৌমাছি যারা রয়েছে তাদের মধ্যে অনেককেই তুমি নিজের ঘরের উঠোনে খুব সহজেই প্রতিপালন করতে পারো। এবং এখনকার যুগে বি কিপিং যেটাকে বলা হয়, যে আর্টিফিশিয়াল পদ্ধতিতে নিজেদের মৌমাছির দের প্রতিপালন করা, সেরকম পদ্ধতিতে প্রচুর পরিমাণে মধু এবং মৌমাছি থেকে উপজাত দ্রব্য তৈরি করা হচ্ছে। তো মূলত বন থেকে যেভাবে সংগ্রহ করা হতো বা বাড়ির উঠোনে যেভাবে করা হতো সেগুলোকে অতটা গুরুত্ব না দিয়ে মৌমাছিকে সাইন্টিফিক উপায়ে কিভাবে পালন করা যায় সেটাই কিছুটা তোমাদের বইতে উল্লেখ রয়েছে। তো আমরা সেখান থেকে শুরু করব। তো সবার আগে দেখা যাক যে মৌমাছি থেকে আমরা কি কি ভাবে উপকৃত হই। সবার আগে মৌমাছি যে জন্য আমাদেরকে হেল্প করে থাকে সবার আগে সেটা হচ্ছে কি পলিনেশন বা পরাগ মিলন। তো মৌমাছির সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেটা সমগ্র ইকোসিস্টেমের জন্য, সেটা হচ্ছে কি পরাগ মিলন। তো পরাগ মিলনের জন্য কি হয়, যেটা আমরা অনেক ছোটবেলা থেকে পড়েছি, মৌমাছিরা পুরুষ ফুলের যে পরাগ রেণু হয় সেটাকে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থাপন করে মধু আহরণের সময় বা সেল স্যাপ গ্রহণ করার সময়। এবং সেই সময় কি হয়, যে পরাগ রেণুটা গর্ভমুণ্ডে গিয়ে পড়ে সেটা ফার্টিলাইজ করে এবং সেখান থেকে ফল তৈরি হয়। তো মূলত যে উদ্ভিদ খাদ্য বা ফল যেটা আমরা সকলে গ্রহণ করে বেঁচে থাকি, মৌমাছি কিন্তু সেটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বা যেটাকে বলা হয় ইতর পরাগযোগে সব থেকে গুরুত্বপূর্ণ প্রাণী কিন্তু মৌমাছি, ইতর পরাগযোগ। ঠিক আছে, এটা একটা গেল। এটা ছাড়া আর কি করে না, মৌমাছি থেকে কি পাওয়া যায়, যেটা প্রধান খাদ্যদ্রব্য মধু। এবং মৌমাছির চাক থেকে কি পাওয়া যায়, মোম। এটা হচ্ছে গিয়ে হানি, এটা হচ্ছে গিয়ে বি ওয়াক্স। এবং যেটা থেকে অনেক কম কথা বলা হয় সেটা হচ্ছে মৌ বিষ। অর্থাৎ মৌমাছির হুল, যে এখানে মৌমাছি যেটা দিয়ে স্টিং করে, অর্থাৎ মৌমাছির মধ্যে যে বিষ থাকে সেটাকে কি বলা হয়, বি ভেনম। ওকে। তো আমরা এই মৌমাছিরা পরাগ মিলন ঘটিয়ে আমাদের সাহায্য করে এবং এখান থেকে আমরা মধু, মোম এবং মৌবিষ পেয়ে থাকি। তো সবার আগে দেখা যাক মৌমাছিরা হয় কিরকম। যেটা তো আগে বললাম যে মৌমাছিরা কিরকম হয়, মৌমাছিরা হয় সমাজবদ্ধ প্রাণী। অর্থাৎ এদের এদের যে সমাজ ব্যবস্থা বা কলোনি তোমরা দেখতে পারবে, সেটাকে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে তিন রকমের মৌমাছি পাওয়া যায়। এবং এই তিন রকমের যে মৌমাছি রয়েছে যাদেরকে বলা হয় কুইন বি বা রানী মৌমাছি, ওয়ার্কার বা শ্রমিক, এবং ড্রোন বা পুরুষ। ওকে। এর মধ্যে রানী মৌমাছিকে কি ধরা হয়, রানী মৌমাছিকে ধরা হয় ফিমেল। ওয়ার্কার যে থাকে তাদেরকেও ফিমেল ধরা হয়। ড্রোন যারা থাকে তাদেরকে বলা হয় পুরুষ মৌমাছি। তো এদের তিনটি মৌমাছির প্রত্যেকের আলাদা আলাদা কাজ রয়েছে। এর মধ্যে যেটা রয়েছে রানী মৌমাছি, খুব সহজেই দেখতে পারো যে রানী মৌমাছির যে সাইজ, অর্থাৎ এর যে দেহের আয়তন, সেটা কিন্তু শ্রমিক এবং পুরুষের তুলনায় অনেকটাই বড়। এবং রানী মৌমাছি নিয়ার অ্যাবাউট 5-6 বছর বেঁচেও যায়, এরা এত বছর বেঁচেও থাকতে পারে। এবং এই রানী মৌমাছিদের একমাত্র কাজ হচ্ছে গিয়ে এদের যে পপুলেশন রয়েছে বা বংশ রয়েছে সেটার বৃদ্ধি ঘটানো। অর্থাৎ রানী মৌমাছি হচ্ছে গিয়ে কোনো একটি কলোনির একমাত্র মা,
যে সন্তান প্রসব করে এবং তাদের বংশকে আগে বাড়ায়। তো এটা হচ্ছে গিয়ে রানী মৌমাছির কাজ। এরপর কি আছে, এরপর আসে হচ্ছে গিয়ে ড্রোন মৌমাছি বা পুরুষ মৌমাছি। এবার পুরুষ মৌমাছির কোনো একটি বি হাইভ বা যেটাকে বলা হয় যে মৌচাক, সেটাতে কিন্তু পুরুষ মৌমাছির কোনো রকম কাজ থাকে না। এরা মূলত খাদ্যদ্রব্য গ্রহণ করে এবং এরা কি করে, এরা রানী মৌমাছির সাথে মিটিং করে বা মিলন করে, যার জন্য পরবর্তীকালে এরা, এবং এটা এদের একমাত্র কাজ, এবং যার দ্বারা পরবর্তীতে নতুন মৌমাছি তৈরি হয়, অর্থাৎ কুইন মৌমাছি ডিম পাড়ে এবং সেখান থেকে নতুন মৌমাছি তৈরি হয়। তো ড্রোনের কাজ একমাত্র এটাই যে এটা কি করে, এরা মেটিং বা মিলনে হেল্প করে। ওকে, এটা গেল হচ্ছে ড্রোন মৌমাছির কাজ। এবার ওয়ার্কার মৌমাছি কি কাজ করে, ওয়ার্কার মৌমাছিকে যদি একটু ভালো করে দেখো, ড্রোন এবং রানী দুজনের থেকেই যথেষ্ট আকার আয়তনে ছোট, এবং একটি মৌমাছিতে যা যা একটি আহ আহ, মৌমাছি থেকে বা বি থেকে আমরা যেরকম ভাবে উপকৃত হয়, তার জন্য একমাত্র এবং একমাত্র দায়ী এই ওয়ার্কার বিরা। এই ওয়ার্কার বিরাই প্রত্যেকটি ফুলে ফুলে যায় এবং সেখান থেকে তাদের আহ যে নেকটার থাকে বা যে মিষ্টি রস থাকে ফুলে, সেগুলোকে এরা গ্রহণ করে এবং সেটা কি করে, সেটা বিহাইভ বা মৌচাকে এসে নিজেদের পেট থেকে উগড়ে দেয়, এবং এই উগড়ে দেওয়ার পর যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় মধু। তো এই ওয়ার্কার মৌমাছিরা নতুন যে লার্ভা মৌমাছি থাকে তাদেরকে প্রতিপালন করে এবং রানীকে প্রতিপালন করে। এরাই খাবার বানায় এবং খাবার সংগ্রহ করে, এরাই মধু বানায়, এরাই মৌচাক যে বানায় এরাই বানায়, এবং যত রাজ্যের কাজ আছে সব ওয়ার্কার বিরাই করে থাকে। এদের আয়ুষ্কালও কম হয়, নিয়ার অ্যাবাউট কয়েক উইক, 6 থেকে 7 উইক এমন কিছু হয়ে থাকে, এবং ড্রোনের ক্ষেত্রে এটা 3 থেকে 4 মাস অবধি হতে পারে। ওকে, তো এই ছিল হচ্ছে গিয়ে কুইন বি, ওয়ার্কার বি এবং ড্রোন বি। কোনো একটি বি হাইভ বা মৌচাকে গেলে পরে তুমি এই 3 রকমের বি দেখতে পারবে। রানী মৌমাছি ন্যাচারালি একটিই থাকে, ওয়ার্কার বি অনেক থাকে এবং ড্রোন কিছু সংখ্যায় পাওয়া যায়, এবং এদের মধ্যে কাজ আলাদা আলাদা হয়, এর জন্য এদেরকে সমাজবদ্ধ জীব বলা হয়। তো এবার একটু যদি ভালো করে দেখি তাহলে দেখবে যে কুইন মৌমাছি ন্যাচারালি আমাদের আশেপাশে দেখা যায় না, এরা মৌচাক থেকে খুব কমই বের হয়। অন্যদিকে দেখা যায় ড্রোন এবং ওয়ার্কার, ওয়ার্কার মৌমাছিরা কাজ করে, সুতরাং এদেরকে বাইরে তোমরা যে ফুলের মধ্যে দেখো, তারা বেশিরভাগ ক্ষেত্রে তারা ওয়ার্কার মৌমাছি হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে মৌচাকের আশেপাশে যাদের বাড়ি ঘর আছে তারা হয়তো দেখবে যে একটা বড় টাইপের একটু মোটা সোটা দেখতে কতগুলো মৌমাছি এসে আলোর পাশে এসে বসে থাকে, অন্য কোনো কাজ নেই এদের। এগুলো বেসিক্যালি ড্রোন হয়, তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখবে যে ওই যেগুলোর কথা বললাম, যে এমনি দরজার কি লাইটের সামনে এসে বসে থাকে, তারা মেনলি ড্রোন হয়। এদের চোখ দেখলে পরে তুমি বুঝতে পারবে, এদের চোখ আর কুইনের মুখ এবং চোখ কমপ্লিটলি আলাদা, এবং রানী মৌমাছির সাইজে একটু বড়, এবং এদের থেকে এর কি হয়, এর স্টিং করে না। তো এদের দেখবে যে এরা লাইটের ধারে এসে বসেই আছে, কোনো ক্ষতিও করছে না, এমনি বসে থাকে, এবং এদের কোনো কাজও থাকে না মূলত। যে ড্রোন বা পুরুষ মৌমাছিরা মিলন করতে ব্যর্থ হয় তাদেরকে বিহাইভ থেকে বের করে দেয়, অর্থাৎ তারা নিষ্কাশিত হয়। তার জন্যই তারা মৌচাক ছেড়ে এরকম আশেপাশে ঘুরে বেড়ায় বা আলোর উৎসের সন্ধানের দিকে গমন করে। এই হচ্ছে গিয়ে 3 রকমের মৌমাছি। এবার কোন কোন মৌমাছি চাষ করা উচিত এবং কোন মৌমাছি চাষ করা উচিত না, অনেক রকমের মৌমাছি হয়, তার মধ্যে একটাকে বলা হয় রক বি। রক বি যেটাকে আছে এটাকে কি বলে, রক বি, বা যেটা বাংলায় হবে যে পাহাড়ি মৌমাছি। তো এটার সাইন্টিফিক নেম কি, এটার সাইন্টিফিক নেম হচ্ছে গিয়ে এপিস ডরসাটা। ওকে, এটার সাইন্টিফিক নেম হচ্ছে এপিস ডরসাটা, এবং এখানে বলা হয় যে এটাই পৃথিবী, মানে এটা বিগেস্ট যত রকমের মৌমাছি আছে, এটা হচ্ছে গিয়ে বিগেস্ট, এবং এরা যে মধু উৎপাদন করে সেটাও বেশ ভালো, 36 কেজি পার কম্ব পার ইয়ার, অর্থাৎ প্রত্যেকটি মৌচাক থেকে নিয়ার অ্যাবাউট 36 কিলো মধু পাওয়া যাবে প্রত্যেক বছরে। কিন্তু এই এদের একটাই প্রবলেম রক বি এর, রক বি হচ্ছে কি অনেকটা মারকুটে টাইপের হয় এবং এরা কিন্তু খুব হিংস্র হয়, অর্থাৎ একবার পাল্লায় পড়ে গেলে প্রচুর কাটবে, এবং তার জন্য এদেরকে প্রতিপালন করা চাপ, মানে কষ্টকর সোজা কথা। যে যারা মানে যেহেতু এদের স্বভাবটা অনেকটা হিংস্র প্রকৃতির, এদেরকে প্রতিপালন করা বা পোষ মানানো বা ডোমেস্টিকেশন করা একটু মুশকিল, যদিও এদের কিন্তু ইল্ড প্রচুর ভালো। তারপর আসবে হচ্ছে গিয়ে লিটিল বি বা এপিস ফ্লোরিয়া।
এটাকে বলা হয় স্মলেস্ট। এবং এটা খুব বেশি, নিয়ার অ্যাবাউট হাফ এ কিলো, বলছে পয়েন্ট পার ইয়ার পার হাইট। এরা সব থেকে ছোট হয়, এদেরকে বলা হয় এপিস ফ্লোরিয়া। এবং এরা সব থেকে কি বলবো, এদের মানে যে হানি যে তৈরি করতে পারে, অর্থাৎ যতটা মধু তৈরি করে, কতটা মধু তৈরি করে, 0.5 কেজি জাস্ট পার ইয়ার, পার কোম, অর্থাৎ প্রত্যেক মৌচাক থেকে। ওকে। তারপর আসে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান বি। ইন্ডিয়ান বি বা হচ্ছে এশিয়ান বি, এটাকে কি বলা হয়, এপিস সেরেনা ইন্ডিকা। এটাকে সহজে পোষ মানানো যায়। এটা এপিস ফ্লোরিয়ার থেকে কিছুটা বড় সাইজে, যদিও খুব বেশি বড় না। এটা 6 থেকে 8 কিলো পার কিলো, পার ইয়ার, পার কলোনি মধু দেয়। এবং এদের ইল্ড যথেষ্ট ভালো, এবং এরা খুব সহজে পোষও মানে। এরপর আছে হচ্ছে গিয়ে ইউরোপিয়ান বি। বাই দ্য ওয়ে বলে রাখি যে ইন্ডিয়ান বি যেটা রয়েছে, যেটা ছোট, যেটাকে বলা হয় এপিস ইন্ডিকা, এটা মানে কাইন্ড অফ এরকম হয় যে এদেরকে খুব সহজে পোষ মানানো যায়, অতটা হিংস্রও হয় না। মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম এগ্রিকালচারে, তখন মানে ওরা এরকম, অনেক সময় এরকম হতো যে ওদেরকে নিয়ে কাজ করতে হচ্ছে, সেই সময় ওরা গালে বা মাথায় বসে যাচ্ছে, যদি ন্যাচারালি নড়াচড়া না করা হয় তাহলে ওরা স্টিং করতো না, চলে যেত। তো ইন্ডিয়ান বির এটা একটা সুবিধা রয়েছে। এরপর আছে হচ্ছে গিয়ে ইউরোপিয়ান বি। এটাকে কি বলা হয়, এপিস মেলিফেরা। এপিস মেলিফেরাটা হচ্ছে গিয়ে এপিস ডরসাটার থেকে কিছুটা ছোট হবে, অর্থাৎ যেটাকে রক বি বললাম, সেটার থেকে কিছুটা ছোট। এবং এরা ইটালি থেকে উৎপত্তি, এবং কিন্তু এদের যে প্রোডাকশন রয়েছে এটা খুব ভালো, 25 থেকে 40 কিলোগ্রাম পার ইয়ার। অর্থাৎ ইউরোপিয়ান বি বা ইটালিয়ান বি যেটা বলে, সেটা কিন্তু ইন্ডিয়ান বির তুলনায় বেশি পরিমাণে মধু তৈরি করতে সক্ষম। এবং সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে এর মধ্যে একটু রোগ প্রতিরোধক ক্ষমতাও বেশি থাকে। এবং এরাও খুব শান্ত স্বভাবের হয়, এবং খুব সহজেই পোষ মানে অ্যান্ড অল। এরপর আছে হচ্ছে গিয়ে ড্যামার বি। ড্যামার বি কথাটার অর্থ হচ্ছে গিয়ে নট হানি বি। অনেক সময় যদি এরকম থাকে যে ড্যামার বি কি রকমের মৌমাছি, প্রথম কথা হচ্ছে গিয়ে ড্যামার বি কোনো মৌমাছিই নয়, ওটা একটা অন্য একটা স্পিসিস। এবং সেটার নামও হচ্ছে লিখেছে মেলিওপোনা এবং ট্রাইগোনা অকার ইন আওয়ার কান্ট্রি। অর্থাৎ মানে এরা ভারতবর্ষে থাকে। এরা মৌমাছি বা এপিস অন্তর্ভুক্ত না হলে পরেও এরা এদেরকে তুমি নিজের ব্যাক ইয়ার্ডে তুমি এদেরকে প্রতিপালন করতে পারো, যদিও এদের ইল্ড খুবই কম। বলা হয়েছে যে কত, অনলি 100 গ্রাম পার ইয়ার। তো এদের সাইজও ছোট, এরা স্টিংও করে না, এবং এদের মধু তৈরির ক্ষমতাও কম, কিন্তু যদিও এরা পোষ মানতে সক্ষম। তো এই হচ্ছে গিয়ে 5 রকমের মৌমাছি, যাদেরকে তুমি ন্যাচারালি তুমি মৌমাছি সম্পর্কে পড়তে গেলে তোমার জানা উচিত। প্রথমে একটা রক বি, সব থেকে বড়, ইল্ড সব থেকে বেশি, মধু তৈরির সব ক্ষমতা সব থেকে বেশি। কিন্তু প্রবলেম কোথায়, প্রবলেম হচ্ছে গিয়ে এদের হিংস্র মানসিকতা। মানসিকতা বলতে এদের হিংস্র স্বভাব। এরপর কি আছে, ইন্ডিয়ান বি। সহজে পোষ মানে, খুব শান্ত হয়, কিন্তু ইল্ড একটু কম। এরপর আছে হচ্ছে গিয়ে লিটিল বি। লিটিল বিটা কি করে, লিটিল বিটা হচ্ছে গিয়ে স্বভাব শান্ত, ইল্ড প্রচন্ড কম, এবং এরা সব থেকে স্মলেস্ট হয়। এরপর আছে ইউরোপিয়ান বি। ইউরোপিয়ান বিটা হচ্ছে গিয়ে এপিস ডরসাটার থেকে একটু ছোট, কিন্তু এদের ইল্ড ভালো, এবং প্লাস এরা শান্ত স্বভাবের। গেল। আর তারপর আছে হচ্ছে গিয়ে ড্যামার বি। ড্যামার বিটার মধ্যে কি রয়েছে, ড্যামার বিটার মধ্যে রয়েছে যে এটা সহজে প্রতিপালন করা যায়, শান্ত স্বভাবের হয়, কিন্তু ইল্ড প্রচন্ড কম, অর্থাৎ এদেরকে প্রতিপালন না করাটাই ভালো। এই হচ্ছে গিয়ে 5 রকমের ইয়ে। যদি এগুলো বইয়ে নেই, আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম যে মৌমাছি প্রতিপালনের সময় কোন মৌমাছিটাকে অ্যাকচুয়ালি নেওয়া উচিত। মূলত এপিস ইন্ডিকা, ইন্ডিয়ান বি এবং ইউরোপিয়ান বি, এই দুটোকেই প্রতিপালন করা হয়, বাকিগুলো জাস্ট জানার জন্য। এরপর রয়েছে প্রথম কি উৎপাদনে পাওয়া যায়, যেটা বলেছিলাম মধু। মধু হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মৌমাছিদের থেকে যত রকমের জিনিসপত্র আমরা পেয়ে থাকি। এর মধ্যে রয়েছে কি, হানি। হানির কম্পোজিশন কি কি বলেছে, 31% গ্লুকোজই থাকে, ম্যালটোজ থাকে, এটাও এক রকমের শর্করা, মিনারেলস, ভিটামিন, এনজাইমস থাকে। মূলত এই যে এই পোর্শনটা আছে, মধুর যত রকমের ঔষধি গুণ আছে সব কিন্তু মিনারেলস, ভিটামিনস এবং এনজাইমস এর জন্য। যদি অন্যদিকে দেখো, ফ্রুক্টোজ, সুক্রোজ, ট্রাইগ্লিসারাইডস এন্ড আদার কার্বোহাইড্রেটস এন্ড ওয়াটার এন্ড ময়েশ্চার এন্ড অল দিস, যদি ভালো করে দেখো, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, ম্যালটোজ, এগুলো কিন্তু কার্বোহাইড্রেট। এবং এই কার্বোহাইড্রেট বলতে গেলে শুধু কার্বোহাইড্রেট না, এরা মূলত মনোস্যাকারাইড বা ডাইস্যাকারাইড। ওকে। তো এই মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড গুলো থাকার জন্যই
কিন্তু মধু অনেকটা মিষ্টি হয়। এর মধ্যে মিনারেল, ভিটামিন, এনজাইমও আছে। কতটা আছে? 0.5%। এবং এই অল্প সংখ্যক আহ জিনিসের জন্যই কিন্তু মধুর অনেক রকম গুণ থাকে। এবং কি কি জন্য ব্যবহার করা হয়? অ্যাক্টিভিটিস: অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টি প্যারাসাইটিক, অ্যান্টি ক্যান্সারাস, অ্যান্টি ডায়াবেটিক। মধুর যে এত রকমের কাজ টাজগুলো আছে, এগুলো এক্সট্রা করে বলে সময় নষ্ট করবার কোনো দরকার নেই, এটা তোমরা আগে থেকেই জানো। নেক্সট যেটাতে আসবো সেটা হচ্ছে গিয়ে কি, মৌ মোম বা বি ওয়্যাক্স। ওকে, বি ওয়্যাক্স এরও কম্পোজিশন দেখবো। বলা আছে যে অ্যাসিড এস্টার, অর্থাৎ বি ওয়্যাক্সে বেশি পরিমাণে এস্টার এবং ফ্যাটি অ্যাসিডই থাকবে। ডাই এস্টার, ট্রাই এস্টার, ফি অ্যালকোহল, এরকম অনেকগুলো অনেকগুলো জিনিস রয়েছে। কিন্তু এর মধ্যে যে এখানে লেখা আছে এই যে পামিটেট, এই পামিটেটটাই সব থেকে বেশি পরিমাণে থাকে। মূলত যদি তোমরা বায়োকেমিস্ট্রির একটা বিখ্যাত বই আছে লেলিঞ্জার, সেখানে এই কথাটা বলা আছে যে ট্রাইকন্টানোইল পামিটেট, লিখে দেই, ট্রাইকন্টানোইল পামিটেট, এটা হচ্ছে গিয়ে বি ওয়্যাক্স বা মৌ মোমের প্রধান উপাদান। তো এই হচ্ছে গিয়ে বি ওয়্যাক্স, এর কি কি কম্পোজিশন থাকে। মূলত এটা ফ্যাটি অ্যাসিড বা এস্টার বাগেরা দিয়ে তৈরি হয়। এরপর রয়েছে ট্রাইকন্টানোইল পামিটেট। ট্রাইকন্টানোইল পামিটেট মূলত বি ওয়্যাক্সে প্রচুর পরিমাণে উপস্থিত থাকে। এবং তারপরে এর কি কি ইউজ রয়েছে? এর ইউজ রয়েছে যে প্রিপারেশন, অয়েনমেন্ট, অর্থাৎ কোন রকমের মলম বাগেরা যদি বানাতে হয় তাহলে এটা ইউজ করা হয়। প্লাস্টার্স এর জন্য ইউজ করে। ক্যান্ডেল, অর্থাৎ আগেকার যুগে যখন মোম এক্সট্রা করে আর্টিফিশিয়াল পদ্ধতিতে তৈরি করা সম্ভব হতো না, তখন কিন্তু যে একমাত্র যে মৌচাকে যে মোম পাওয়া যেত, সেটাই ছিল একমাত্র উৎস ছিল কোন রকমের মোমবাতি তৈরি করার। ওকে, এরপর আসবে হচ্ছে মোল্ডস, ডেন্টালস, আরো অনেক রকমের কাজে তৈরিতে ইউজ হয়। ডেন্টাল বলতে গেলে ডেন্টাল প্লাকের জন্য ওটাকে ইউজ করে। আরো কসমেটিক বাগেরার জন্য বা ইউজ করা হয়। ওকে, এরপর এর অ্যাপ্লিকেশন কি কি আছে? অ্যাপ্লিকেশন ওই যেটা বললাম, ক্যান্ডেলস, ওয়্যাক্স ফাউন্ডেশন, আর্ট, স্কাল্পচার্স, ইঞ্জিন, এই সব কাজের জন্য এদেরকে ইউজ করা হয়। এরপর কি রয়েছে? এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে কেমিক্যাল প্রপার্টিস অফ বি ভেনম। মৌমাছির কি হয়? এটা সাপোজ ধরা যাক মৌমাছি একটা, এখানে পাঠা আছে, এটা একটা পাখা, এটা একটা পাখা, এবং এখানে স্টিং। এই জায়গাটায় ওদের একটা গ্রন্থি টাইপের থাকে। এই যে স্টিংটা রয়েছে, এটা যদি কারুকে, কোনো একজন মানুষকে কামড়ানোর মানে প্রবেশ করানোর পর যদি এটা থেকে যায়, তাহলে এটা র্যাপচার হয়ে যায়। এবং যে মৌমাছিটি তোমাকে স্টিং করে, সেও আর বেশিক্ষণ বেঁচে থাকে না, কারণ স্টিং করার পর একজন ওয়ার্কার বি আর বাঁচতে পারে না, কারণ স্টিংটা তাদের কি বলবো, র্যাপচার হয়ে যায়, যার জন্য তাদের মৃত্যু ঘটে। তো স্টিং ইজ নট দ্য ফার্স্ট থিং দ্যাট কামস টু বিস মাইন্ড, কি কোনো রকম মৌমাছির মাথাতেও প্রথমে এই কথাটা আসে না যে সোজা ডাইরেক্ট গিয়ে স্টিং করে দাও। ওটাও ওদের মেন কি বলবো, কাইন্ড অফ পুরো কলোনির জন্য স্যাক্রিফাইস টাইপেরই ব্যাপার, যেটা স্টিংটা ওরা করে থাকে। তো স্টিং এ কি থাকে? লিপিড থাকে, লিপিড পেপটাইড থাকে 52%। 50%-এর অর্থ হচ্ছে গিয়ে কিছু কিছু জিনিস যেগুলো লিপিডে আছে, সেগুলো হয়তো প্রোটিন বা ফেরোমনস এর মধ্যেও আছে। ওকে, কারণ ফেরোমনস, মোস্ট অফ দা ফেরোমনস লিপিডই হয়। ওকে, যাই হোক, লিপিডস আছে, পেপটাইডস আছে, মিনারেলস আছে, প্রোটিনস আছে, সুগার আছে, বায়োলজিক্যালি অ্যাক্টিভ অ্যামাইন্স আছে। বায়োলজিক্যালি অ্যাক্টিভ অ্যামাইন্স বলতে গেলে যারা একটু খুব সহজে বডিতে গিয়ে কোনো রকম কোনো রিয়াকশন করতে পারে। তো এটাকে যে বি ভেনম আছে, ওটাকে কি বলা হয়? ওটাকে বি টক্সো বলে। ওকে, এবার বিটক্সের ক্ষেত্রে কি হয় যে এর অনেক রকম কাজ পাওয়া যায়। অনেকে বলে যে এটা স্মুথ রিঙ্কেল, অর্থাৎ যে বলি রেখা দেখা যায় বডিতে, সেগুলোকে ঠিক করে। এরপর রয়েছে যে কমব্যাট ব্লেমিশেস, এরকম টাইপের কথা রয়েছে। বুস্ট ব্লাড সার্কুলেশন, জানা যায় যে বিভিন্ন রকম কোলাজেন প্রোডাকশন, এরকম অনেকগুলো উপকারিতায় জানা গেছে। যদিও সত্যি কথা বলতে গেলে বি ভেনমকে কিরকম ভাবে ব্যবহার করতে হয় এবং সেটা কি কি জিনিসের জন্য উপযুক্ত এবং কখন আমরা বি ভেনম অ্যাজ এ গ্রাহক হিসেবে গ্রহণ করব, সেটা কিন্তু এখনো পর্যন্ত সায়েন্স সম্পূর্ণ নিরাপদভাবে প্রকাশ করতে পারেনি। যদিও
আহ মানে যেটা বললাম যে আমার বি কিপিং এর কিছুটা অভিজ্ঞতা রয়েছে, তখন কিন্তু আমি এরকম লোকেদেরকে দেখেছি যে যাদের হাতে অনেকদিন ধরে বাতের ব্যথা করছে, বা গেটো বাত, বা অনেকদিন ধরে হাতে ব্যথা, এরকম লোকজন আসতো এবং তাদেরকে চিৎকার করে বলতো যে আমাকে একটা মৌমাছি দিয়ে স্টিং করিয়ে দে। তো তারা মৌমাছি স্টিং নিত এবং অ্যাকর্ডিং টু দেম, হ্যাঁ, তারা উপকার পেয়েছে। কিন্তু কতটা উপকার পেয়েছে এবং পার্টিকুলারলি মধুর মৌমাছির বিষে উপস্থিত কোন কম্পোনেন্টের জন্য তারা উপকার পেয়েছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত সায়েন্স পুরো শিওর হিসাবে জানাতে পারেনি। কিছুটা হাইপোথিসিস রয়েছে। তো যাই হোক, এই ছিল মৌমাছি এবং মৌমাছি থেকে বিভিন্ন জিনিস আমরা কি কি পাই সেটার একটা ভূমিকা। এরপর এখানে লেখা আছে যে আহ, এখানে যেগুলো আমি বললাম যে কিভাবে ইউজ করা হয়, কি কি পদ্ধতিতে ইউজ করা হয়, কত বছর ধরে ইউজ করা হচ্ছে, এবং মৌচাক বাড়ির উঠানে, বাড়ির বারান্দায়, এমনকি ছাদের উপরেও করা যেতে পারে, যেটা বললাম আমি প্রথমে, যে খুব সহজেই প্রতিপালন করা যায়, অতটা বেশি সমস্যা হয় না। কিন্তু মৌমাছি সব প্রতিপালনের জন্য যেটা সম্পর্কে তোমাকে জানতে হবে, এখানে পাঁচখানা পয়েন্ট তোমাকে উল্লেখ করা আছে, যে মৌমাছির প্রকৃতি এবং স্বভাব সম্পর্কে জ্ঞান। তো মূলত আজকে যা আমরা পড়লাম সেইখানে তুমি মৌমাছির প্রকৃতি এবং স্বভাব সম্পর্কে জানতে পেরেছো, যে কোন এপিস ডরসাটা, এপিস ইন্ডিকা, এপিস ম্যালিয়া, এপিস ফ্লোরিয়া, কি রকম ভাবে আলাদা আলাদা মৌমাছির স্বভাব কিরকম এবং তারা কতটা পরিমাণ মধু উৎপন্ন করতে পারে, সেই সংক্রান্ত তোমারটা পাওয়া গেছিল। এবং মৌচাক রাখার জন্য যথোপযুক্ত স্থানের নির্বাচন। এবার ব্যাপারটা কি, মৌচাককে তুমি যে কোনো জায়গায় রাখতে পারো না। মৌচাক বা কৃত্রিম মৌচাক আমরা যেটা বানাই সেটাকে সেখানেই বানানো সম্ভব যার আশেপাশে কোনো ফুলের বাগান রয়েছে, আশেপাশে শস্য ক্ষেত্র রয়েছে। শস্য ক্ষেত্র মানে নর্মাল, যেরকম গ্রামের দিকে ধান, গম, সর্ষে, ভুট্টা এগুলোকে চাষ করা হয়, এরকম যদি চাষ জমি কিছুটা থাকে তোমার বাড়ির আশেপাশে, তাহলে সেখানে খুব সহজেই মৌমাছি প্রতিপালন করা সম্ভব। কারণ মৌমাছিদের খাদ্যের জন্য যে মধুর প্রয়োজন হয়, বা যে নেকটার বা যে প্ল্যান্ট স্যাপের প্রয়োজন হয়, সেটা কিন্তু খুব সহজেই পাওয়া যায়। এরপর আছে মৌমাছির ঝাঁক সংগ্রহ করা এবং মৌচাকে রাখা, বা মৌমাছির ঝাঁক এবং মৌমাছির ঝাঁক সংগ্রহ করা এবং মৌচাকে রাখা। তো মৌমাছির ঝাঁকটা ব্যাপারটা কি, তো হুম, কোনো একটি মৌমাছির, কোনো একটি মৌচাকে অনেকগুলো রানী তৈরি হয়ে গেছে, কারণ ধীরে ধীরে তাদের বংশবৃদ্ধি ঘটছে। এবং সেখানে এখন এক জায়গায় যদি একের বেশি অধিক শাসক উপস্থিত থাকে, তাহলে যেটা ন্যাচারালি হয়ে থাকে যে তাদের মধ্যে মারপিট বা কম্পিটিশন দেখা যায়। তো কি করা হয়, যে ধরা যাক এখানে অনেকগুলো রানী মৌমাছি আছে, তো অনেক মোস্ট অফ দা টাইম কি করা হয়, যে পুরনো রানী মৌমাছিটি থাকে, তাকে এরকম করে হাত দিয়ে উঠিয়ে এক জায়গাতে একটা বি হাইভের বাক্স থেকে অন্য বি হাইভে, যেখানে মৌমাছি প্রতিপালন করা হয় ওরকম বাক্সে নিয়ে যাওয়া হয়। এবার পুরনো রানীটিকে যখন, মানে অর্থাৎ ও যখন বর্তমান রানী যে, সেই মৌমাছিটিকে যদি যখন একটি মৌচাক থেকে অপর মৌচাকে নিয়ে যাওয়া হয়, তখন কি হয়, যে রানী মৌমাছির অনেক রকম ফেরোমন টাইপের জিনিস থাকে। থাকে বলতে গেলে যারা মানে ফেরোমন ব্যবহার করে, যার দ্বারা অন্যান্য যে শ্রমিক মৌমাছিরা রয়েছে বা পুরুষ মৌমাছিরা রয়েছে তারা আকৃষ্ট হয়, এবং তারাও পুরনো হাইভ বা মৌচাক ছেড়ে নতুন হাইভ বা মৌচাক প্রবেশ করে। এবং কিছুটা সংখ্যক যে ওয়ার্কাররা থাকে, তারা তারা নতুন রানীকে গ্রহণ করে, এবং এরকম ভাবে একটি কলোনি থেকে দুটো আলাদা আলাদা কলোনি তৈরি হয়ে থাকে। তো মৌমাছির ঝাঁক সংগ্রহ করা এবং মৌচাকে রাখা, এই কাজটি করতে কিন্তু যথেষ্ট পরিমাণ স্কিল এবং জ্ঞানের প্রয়োজন, কিন্তু যদিও খুব বেশি কঠিন আমি বলবো না, বা কঠিন নয় খুব, একদমই কঠিন না টু বি অনেস্ট। বিভিন্ন ঋতুতে মৌচাকের দেখাশোনা। এবার কি হয়, বিভিন্ন ঋতুতে বলতে গেলে মৌমাছির তো এক রকমের প্রাণী, এবং এদেরও বেঁচে থাকার জন্য বা কোনো রকম ভাবে সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য বিশেষ ওয়েদার বা টেম্পারেচারের প্রয়োজন হয়। তো বিভিন্ন রকম ওয়েদার বা টেম্পারেচারে মৌমাছির কিন্তু বিভিন্ন রকমের রোগ জীবাণু দেখা যায়। যেমন আমাদেরকে যেমন ব্যাকটেরিয়া এবং ভাইরাসরা অ্যাটাক করে থাকে, যে আমি আমরা যেমন আমাদের হেলথ নিয়ে যথেষ্ট কনসাস, সেরকম কিন্তু মৌমাছিরাও নিজেদের হেলথ নিয়ে কিন্তু যথেষ্টই বিড়ম্বনার সম্মুখীন হয়। কারণ যত ধীরে ধীরে মৌমাছিদেরকে ডোমেস্টিকেট করা হচ্ছে, আসলে দুটো মৌচাক কিন্তু কখনো একসাথে পাশাপাশি থাকে না।
তারা যথেষ্টই আলাদা আলাদা থাকে, কিন্তু মানুষ আর যখন আর্টিফিশিয়াল পদ্ধতিতে বি কিপিং করছে, তখন কিন্তু প্রচুর মৌমাছি খুব অল্প জায়গার মধ্যেই থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু রোগ ছড়িয়ে যাওয়ার যে সম্ভাবনা আছে সেটা কিন্তু অনেকটাই বেশি। তো ব্যাপারটা হচ্ছে যে সেই রোগ যাতে না ছড়ায় সেই জন্য বিভিন্ন ঋতুতে এরকম মৌমাছির মধ্যে কোনো রকম রোগ জীবাণু আছে নাকি সেগুলো নিয়ে একটু আলোচনা করা উচিত বা দেখা উচিত, যাতে মৌমাছির সঠিক প্রতিপালন সম্ভব হয়। এরপর কি আছে, মধু এবং মৌমোমের নিষ্কাশন। ন্যাসপাতির মতো বহু শস্য প্রজাতির পরাগবাহক যেটা বলা হয়েছে। হুম, বলছে মধু এবং মোমের নিষ্কাশন। মধুটাকে কিভাবে নিষ্কাশন করা হয়, যে মূলত একটা এরকম একটা আহ দণ্ডের মধ্যে এরকম এরকম করে ওই হাইভ গুলোকে রেখে দেওয়া হয়। ওকে, এবার এখান থেকে এটাকে ঘোরানো হয়। অর্থাৎ একটা জিনিসকে যখন ঘোরানো হয় তখন কি হয়, এখান থেকে মধুগুলো বাইরে বাইরে ছিটে আসে, আর এটা একটা বাক্সের মধ্যে রাখা হয় এবং এটাকে ঘোরানো হয়। এর দ্বারা বাইরে প্রচুর মধু বেরিয়ে আসে, এবং যে ফাঁকা ফ্রেমটা পড়ে থাকে সেটাকে বি ওয়্যাক্স এর কাজ হিসেবে ইউজ করা হয়। আর তোমাদেরকে যেটা বলা হচ্ছিল যে এই এক একটা করে ইয়ের উপর, এটা একটা কলোনি, এবং এখানে একটা একটা এরকম করে আলাদা আলাদা বি কিপিং এর উপযুক্ত করে তোলা হয়। এখানে দেখা যাচ্ছে যে অনেক রয়েছে, অনেক, এক দুই তিন। তো এরকম ভাবে বাড়ির খুব অল্প সংখ্যক জায়গাতে তুমি প্রচুর সংখ্যক মৌমাছি প্রতিপালন করতে পারো এবং মধু সংগ্রহ করতে পারো, এবং একটি জীবিকা নির্বাহের গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। মূলত এখানে বলে রাখা ভালো যে আহ, যারা তোমরা শার্লক হোমস পড়েছো, তারা যদি শার্লক হোমসের প্রত্যেকটি গল্প পড়ে থাকো, তাহলে দেখবে যে লাস্টের কিছু বছরে শার্লক হোমসও নিজের ক্রাইম ওয়ার্ল্ডের জীবন ছেড়ে বি কিপিং করেছিল বা বি কিপিং এই ছিল, এবং সেটাই তিনি লাস্ট নিজের হবি হিসাবে গ্রহণ করেছিলেন। আজকে মূলত খাদ্য উৎপাদনের পদ্ধতি সম্পর্কে আমরা বি কিপিং সম্পর্কে জানলাম। পরবর্তী দিন আমরা মৎস্য চাষের সম্পর্কে আমরা জানবো, যে কিভাবে মাছ চাষ করানো হয় এবং কি কি মাছ চাষ করানো হয়, তার জন্য কি কি প্রয়োজন হয়। ঠিক আছে, আজকে এখানেই রাখি, ছোট ক্লাস। সকলে ভালো থাকবে। টাটা।